একটি দুর্ঘটনার কবলে পড়ে পৃথিবী থেকে 2.48 ট্রিলিয়ন কিলোমিটার পার করার পর একটি অজানা গ্রহে গিয়ে পৌঁছায় কিছু মানুষ, যাদের মধ্যে সবাই মারা যায়। কিন্তু একটি ছেলে এবং একটি মেয়ে কিভাবে ভয়ঙ্কর সব এলিয়েনদের হাত থেকে নিজেদেরকে বাঁচিয়ে দুজনের মধ্যে ভালোবাসার মিল খুঁজে পায়, সেটা একেবারেই অবাক করা। মানুষ খেকো এলিয়েনদের হাত থেকে বেঁচে থাকার এই যুদ্ধ দেখার মতো। মুভিটা অনেক সাড়া ফেলেছে, তাই আশা করি মুভিটি তোমাদের কাছেও অনেক ভালো লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করে দেয়া যাক। মহাকাশের বিশাল শূন্যতার মধ্যে হাউথহর্ন কর্পোরেশনের একটি মাইনিং ভেসেল উড়ে বেড়াচ্ছে। তখনই একটি গ্রহের চারিপাশে ঘুরতে থাকা কিছু অ্যাস্ট্রয়েডের মধ্যে একটি অ্যাস্ট্রয়েড খুব শক্তির সাথে এসে সেই এয়ারশিপের মধ্যে আঘাত হানে। তখনই দেখা মিলবে অ্যান্ডি নামের একজন মাইনিং কর্মীর, যে ঘুমিয়েছিল পুরো 4 বছরের জন্য। বছরের পর বছর ঘুমিয়ে থাকার পর জাগ্রত হওয়ার জন্য পরিবারের মেম্বারদের ভিডিও বার্তা ব্যবহার করা হয়। তাই অ্যান্ডির ঘুম ভাঙে ওর সন্তানের ডাকে, এবং তারপরেই ও দেখতে পায় উড়োজাহাজটি ওকে একটি ডিজিটাল স্পেস স্যুট পরিয়ে দিচ্ছে, যেন ও স্পেসের মধ্যেও বেঁচে থাকতে পারে। খানিক সময়ের মধ্যেই ওর পুরো পোশাক পরানো রেডি হয়ে যায় এবং ওকে সেই স্পেসশিপ থেকে ছুঁড়ে বাইরে ফেলে দেওয়া হয়, কারণ স্পেসশিপটি ধ্বংস হতে যাচ্ছে। ওর মাথার মধ্যে একটি হেলমেট পরিয়ে দেওয়া হয় যাতে ও নিঃশ্বাস নিতে পারে, এবং ওর চোখের সামনেই ওর অন্যান্য স্লিপিং পডগুলোতে থাকা মানুষদেরকে ও মৃত্যুবরণ করতে দেখে এবং ধ্বংস হতে দেখে। ওর স্লিপিং পডটি ঘন্টায় 1500 কিলোমিটার গতিতে সেই নতুন গ্রহের দিকে যেতে থাকে। অ্যান্ডির পডের স্ট্যাবিলাইজ বেস্টনি ভেঙে যায়। পরপর 3টি স্ট্যাবিলাইজ বেস্টনি ভেঙে যাওয়ার পর ওর পড সেই গ্রহের মধ্যে গিয়ে ক্রাশ করে। কিছুক্ষণ অজ্ঞান থাকার পর অ্যান্ডি আবারও ওর জ্ঞান ফিরে পায় এবং ও নিজের পোশাকের মধ্যে তৈরি করে রাখা লিওনার্ড নামের একটি এআই অপারেটিং সিস্টেমের সাথে কথা বলা শুরু করে। ও নিজেকে পডের বাঁধন থেকে মুক্ত করে এবং আর কোনো মানুষ বেঁচে আছে কিনা সেটা জানার জন্য সকলের সাথেই যোগাযোগ করার চেষ্টা করতে থাকে। তখনই ও জানতে পারে যে সেই গ্রহের বালু যে কোনো সময় ওর এই স্লিপিং পথটিকে পুরোপুরি ক্রাশ করে ফেলবে। ও চেষ্টা করা শুরু করে সেটার মধ্য থেকে বেরিয়ে আসার, এবং দেখতে পায় লক জ্যাম হয়ে গেছে। ও খুব চেষ্টা করে স্লিপিং পডের গ্লাসটি ভেঙে ফেলে, কিন্তু বের হওয়ার সময় স্লিপিং পডটি গড়িয়ে গেলে ওর জামার মধ্যে আঘাত লেগে ফুটো হয়ে যায় এবং ওর অক্সিজেন বেরিয়ে যাওয়া শুরু হয়। ও খুব কষ্ট করে পোশাকের সেই ছিঁড়ে যাওয়া অংশটুকু সিলিং করে লাগিয়ে দেয়, কিন্তু ততক্ষণে ওর অক্সিজেন 42%-এ চলে এসেছে। পডের ভেতরে আগুন ধরে গেলে ও খুব দ্রুত বাহিরে বের হয়ে আসে, এবং তখনই ও দেখতে পায় ওদের এয়ারশিপ ভ্যাসেলটি সেই গ্রহের মধ্যে এসে ক্রাশ করেছে, যার মাধ্যমে এত বিশাল একটি ব্লাস্টের সৃষ্টি হয় যে ও দূরে ছুঁড়ে পড়ে যায়। এআই লিওনার্ডের কাছে ও জানতে চায় যে ও কোন গ্রহে আছে, এবং লিওনার্ড ওকে জানায় যে পৃথিবী থেকে রওনা করার পর ও এখন পর্যন্ত 2.48 ট্রিলিয়ন কিলোমিটার পার করেছে এবং এই গ্রহে আজ পর্যন্ত কোনো মানুষ পৌঁছায়নি, যার কারণে এর এখনো কোনো নামকরণ করা হয়নি। তাই এআই লিওনার্ড অ্যান্ডিকে এই গ্রহের একটি নাম দিতে বলে, কিন্তু অ্যান্ডির মাথা অনেক গরম হয়ে যায়। ও তখন রোবটকে গালি দিয়ে বসে। এআই লিওনার্ড তখন সেই গ্রহের নাম রেখে দেয় ফাক অফ লিওনার্ড। অ্যান্ডি তখন অনেক দূরে একটি আলো জ্বলতে দেখতে পায় এবং বেঁচে থাকা মানুষদের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করতে করতে সামনের দিকে এগিয়ে যাওয়া শুরু করে, কিন্তু কেউ ওর কোনো কথার জবাব দিচ্ছিল না। বেশ কিছু দূর জার্নি করার পর ও নিজের এয়ারশিপের একটি ধ্বংসাবশেষের কাছে এসে পৌঁছায় এবং সেখানে আরও একটি স্লিপিং পড দেখতে পায়। ওর কাছে মনে হয় যে সেই স্লিপিং পডের মধ্যে কেউ বেঁচে আছে, কিন্তু ও সেটার ভেতরে কাউকেই খুঁজে পায় না। তবে ও সেখান থেকে একটি অক্সিজেন ব্যাগ কালেক্ট করার সময় একটি মৃত মানুষকে দেখে অনেক ভয় পেয়ে যায়, আর লক্ষ্য করে দেখে যে সেই অক্সিজেন পডের মধ্যেও ফুটো হয়ে সব অক্সিজেন বের হয়ে গেছে। ও
ও তার কিছু দূর সামনেই আরও একটি আলো জ্বলতে দেখতে পায় এবং সেখানে এগিয়ে চলে আসে। সেখানে এক ধরনের বালুর ঝড়ের মধ্যে ও আরেকটি সার্ভাইভারকে খুঁজে পায়, যার নাম ছিল ডিওয়াইন। ডিওয়াইন নামের সেই লোকটি সেখানে এক ধরনের SOS লাইট জ্বালিয়ে পৃথিবীর সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করতে থাকে। অ্যান্ডি কথা বলার পর জানতে পারে যে পৃথিবীতে একটি সিগন্যাল পাঠালে সেই সিগন্যাল পৃথিবীতে গিয়ে পৌঁছাতে 8 মাসের সময় লাগবে, কিন্তু পৃথিবীর এখন পর্যন্ত সবথেকে দ্রুতগতির এয়ারশিপে করে ওদের এই গ্রহে এসে পৌঁছাতে 1.5 বছরেরও বেশি সময় লেগে যাবে, কারণ ওরা এখানে এসেছে পুরো 4 বছর 7 মাসের জার্নি করে। অ্যান্ডি তখন ভয় পেয়ে যায় এবং বলতে থাকে, আমি মারা যাব। তখন গিয়ে ডিওয়াইন অ্যান্ডিকে বলে সাহস রাখার জন্য। ভুলবশত অ্যান্ডির পায়ে লেগে সেখানকার একটি সিগন্যালের তার খুলে যায় এবং সেই তার কানেক্ট করার সময় একটি এলিয়েন এসে ডিওয়াইনকে সেখান থেকে নিয়ে যায়। হঠাৎ করেই অ্যান্ডি ডিওয়াইনকে খুঁজে পাচ্ছিল না আর, এবং ও আরও ভয় পেয়ে যায়। ও তখন মনে করে নেয় যে ডিওয়াইন ওকে রেখেই ওইখান থেকে কোনোভাবে পালিয়ে গেছে। এরপরেই অ্যান্ডি ওদের সেই এয়ারশিপের সবথেকে বড় ধ্বংস হয়ে যাওয়া অংশটিকে খোঁজা শুরু করে, আর লিওনার্ড তখন ওকে ডিরেকশন দিয়ে একটি পাহাড়ের উঁচু ক্লিফে নিয়ে যায়, যার জন্য অ্যান্ডির মাথা অনেক গরম হয়ে যায়। তখন অ্যান্ডি হঠাৎ করেই সেখানে একটি মেয়ের কণ্ঠস্বর শুনতে পায় এবং কিছুক্ষণ চেষ্টা করে ভালো একটি নেটওয়ার্ক খুঁজে বের করার পর ও জানতে পারে যে আরও একটি মেয়ে বেঁচে আছে, কিন্তু সেই মেয়ের পায়ের মধ্যে একটি লোহার টুকরো ঢুকে মেয়েটি ওর নিজের স্লিপিং পডের মধ্যেই আটকা পড়ে আছে। মেয়েটির নাম ছিল নাওমি। নাওমি তখন ওদের পোশাকের মধ্যে রাখা AI সিস্টেম ব্যবহার করে অ্যান্ডিকে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এবং অ্যান্ডি সেই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পরপরই ওরা দুজনই দুজনের লোকেশন ট্র্যাক করা শুরু করে। অ্যান্ডি জানতে পারে যে নাওমি ওর থেকে অনেক দূরে আছে এবং ওর এই অক্সিজেন মাত্রার সাথে নাওমির কাছে গিয়ে পৌঁছানোটা ওর জন্য একেবারেই অসম্ভব হয়ে দাঁড়াবে। অ্যান্ডি অনেক ভয় পেয়ে যায়, কিন্তু নাওমি ওকে অনেকক্ষণ ধরে বোঝায় এবং বলে, তুমি এমনিতেও একা বেঁচে থাকতে পারবে না, আমরা দুজন একত্রিত হলে আমাদের বাঁচার চান্স অনেক বেড়ে যাবে। সাথে সাথে নাওমি এটাও বলে যে ওর ওইখানে প্রচুর পরিমাণে অক্সিজেনের কালেকশন আছে, তাই না চাওয়া সত্ত্বেও অ্যান্ডি বাধ্য হয়ে নাওমির সাথে কথা বলতে বলতে ওর লোকেশনে এগিয়ে যাওয়া শুরু করে। অ্যান্ডি জানতে পারে যে নাওমি একজন অফিসার লেভেলের মেয়ে। ওরা দুজন অনেক গল্প করে এবং দুজন দুজনের সম্পর্কে আরও বেশি পরিমাণে জানা শুরু করে। পথের মধ্যে হঠাৎ করেই অ্যান্ডি এক ধরনের আকস্মিক আওয়াজ শুনতে পায়। ও লিওনার্ড নামের সেই এআইকে ব্যবহার করে সেই জায়গাটিকে স্ক্যান করার চেষ্টা করে, কিন্তু লিওনার্ড সেই জায়গাটিকে স্ক্যান করতে পারে না। অ্যান্ডি আবারও কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে, আর তখনই ও লক্ষ্য করে যে উঁচু পাহাড়ের উপর থেকে ছোট ছোট পাথরের টুকরো নিচে নেমে পড়ছে। ও বুঝতে পারে যে কিছু একটা ওকে ফলো করছে, তবে ও চুপচাপ দাঁড়িয়ে থেকে সেখানে কিছুই খুঁজে পায় না। আরও কিছু দূর সামনে এগিয়ে যাওয়ার পর ও সেখানকার মাটির মধ্যে এক ধরনের পায়ের ছাপ দেখতে পায়, আর সেই পায়ের ছাপ ফলো করে ও সেখানেই মাটির মধ্যে অনেক বড় একটি গর্ত দেখতে পায়। ও অনেক ভয় পেয়ে যায় এবং চিৎকার করে নাওমিকে বলতে থাকে যে আমি মাত্রই এলিয়েনদের ঘর খুঁজে পেয়েছি, আমি জানি না ওরা আশেপাশে আছে কিনা এবং আমাকে ফলো করছে কিনা, তবে আমার অনেক ভয় করছে। আরও কিছু দূর এগিয়ে যাওয়ার পর ও সেখানে এক ধরনের মাকড়সার জাল দেখতে পায় এবং অনেক ভয় পেয়ে যায়। যাত্রাপথে ও এমন একটি জায়গায় এসে পৌঁছায় যেখানে টেম্পারেচার 42.2 ডিগ্রি হয়ে আছে। তখনই নাওমি অ্যান্ডিকে জানায় যে ওর আশেপাশে আরও কিছু মানুষের সিগন্যাল পাওয়া যাচ্ছে। অ্যান্ডি আশেপাশে খুঁজে কাউকেই দেখতে পায় না এবং ও বুঝতে পারে কিছু একটা ওকে ফলো করছে। ও নিজের হেলমেটের লাইট বন্ধ করে সেখানেই লুকিয়ে থাকে, আর কিছুক্ষণ সেখানে লুকিয়ে থাকার পর নাওমির দেয়া একটি বুদ্ধি অনুযায়ী ও নিজের আশেপাশে থাকা সেই সিগন্যালগুলোকে ট্র্যাক করা শুরু করে এবং সেখানে বেশ কয়েকটি এলিয়েনকে খুঁজে পায়।
আকাশের মধ্যে একটি ফ্লেয়ারের আলো দেখতে পেয়ে ওর চোখে এলিয়েনগুলো ভেসে ওঠে এবং ও এলিয়েনগুলোর হাত থেকে নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালানো শুরু করে। ও একটি গর্তের মধ্যে পড়ে যায় এবং ওর হেলমেটের লাইট জ্বালানোর সাথে সাথেই সেই এলিয়েন ওকে মারার জন্য আক্রমণ করতে থাকে। ও পালাতেই থাকে আর এক পর্যায়ে গিয়ে পাহাড়ের ওপর থেকে অনেক নিচে পড়ে যায়। ও আবারও নাওমির সাথে কথা বলা শুরু করে এবং বলে, আমি মাত্রই মরতে মরতে বেঁচে গিয়েছি, এক ধরনের এলিয়েন আমাকে মেরে ফেলার জন্য তাড়া করছে। নাওমি ওকে বলে যে আমি দেখতে পাচ্ছি তোমার পোশাকের মধ্যে আবারও ফুটো হয়ে গেছে। ও সেই ফুটোটাকেও সিল করে দেয়, কিন্তু ততক্ষণে ওর অক্সিজেনের মাত্রা 12.3% চলে এসেছে। তখনই অ্যান্ডি এবং নাওমি ডিওয়াইনের সিগন্যাল খুঁজে পায় এবং ডিওয়াইনের কথা শুনতে পায়। ওরা জানতে পারে যে ডিওয়াইন বিপদে আছে এবং এলিয়েনরা ওকে ঘিরে ফেলেছে। ডিওয়াইন অ্যান্ডির অনেক কাছাকাছি ছিল, এই জন্য না চাওয়া সত্ত্বেও অ্যান্ডি ডিওয়াইনের জীবন বাঁচানোর জন্য ওর দিকে এগিয়ে যাওয়া শুরু করে। অ্যান্ডি দেখতে পায় যে ডিওয়াইন আকাশের মধ্যে সেই ফ্লেয়ার ছুঁড়ে মেরেছে। অ্যান্ডি সেখানে এসে পৌঁছানোর সাথে সাথেই একটি এলিয়েন ডিওয়াইনকে আক্রমণ করে ওর হাত পা ছিঁড়ে ওকে খাওয়া শুরু করে। অ্যান্ডি তখন সেখানে ভয়ে লুকিয়ে পড়ে। নাওমি ওকে পালিয়ে যাওয়ার জন্য বলে, কিন্তু ও পালানোর সময় পাশেই আরও একটি এলিয়েনকে দেখতে পায় যেটা অন্য একটি মৃত মানুষকে খাচ্ছিল। অ্যান্ডির হাতে পালানোর রাস্তা বন্ধ হয়ে যায় এবং মানুষদেরকে এভাবে খেতে দেখে অ্যান্ডি অনেক ভয় পেয়ে যায়। নাওমি যেহেতু একজন সুপারভাইজার, তাই ওর কাছে ক্ষমতা ছিল যে ও যে কোনো কর্মীকেই কমিউনিকেশন রিকোয়েস্ট পাঠাতে পারবে। তাই নাওমি কমিউনিকেশন রিকোয়েস্ট পাঠিয়ে সেখানে থাকা একটি পডের আলো জ্বালিয়ে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত অ্যান্ডি সেই পডের মধ্যেই লুকিয়েছিল মৃত লোকটির পাশে। এলিয়েনরা অ্যান্ডির লোকেশন পেয়ে যায় এবং আবারও অ্যান্ডিকে বাঁচানোর জন্য নাওমি একই সাথে সেখানে থাকা সবগুলো কমিউনিকেশন রিকোয়েস্ট চালু করে দেয় আর একই সাথে সেখানে থাকা সবগুলো স্লিপিং পডের মধ্যে আলো জ্বলে ওঠে। এই সুযোগকে কাজে লাগিয়ে অ্যান্ডি সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য দৌড় দেয়, কিন্তু কিছু সময়ের মধ্যেই এলিয়েনরা আবারও ওর পিছু করা শুরু করে। তখনই অ্যান্ডি এমন একটি জায়গায় এসে পৌঁছায় যেখানে এলিয়েনগুলো ওকে আর অ্যাটাক করছিল না। কোনো একটা কারণে ধোয়ালো সেই জায়গার মধ্যে এলিয়েনগুলো ঢুকছে না। অ্যান্ডি একটু অবাক হয়ে যায়। অ্যান্ডি এত পরিমাণে ভয় পেয়ে যায় যে ওর নিজের মনকে শান্ত করার জন্য ও একটি গান গেয়ে বসে, যে গানটি ও নিজের সন্তানকে শোনায় যখন ওর সন্তান ভয় পেয়ে যায়। আর খানিক সময়ের মধ্যেই অ্যান্ডির সেই গানের জন্য নাওমির মনও শান্ত হয়ে যায়। অ্যান্ডি আবারও সামনের দিকে এগিয়ে যাওয়া শুরু করে। ওর কাছে আর মাত্র 8% অক্সিজেন বেঁচে আছে। কিছু দূর যাওয়ার পর ও এক ধরনের জোনাকি পোকা দেখতে পায়, যেটা দেখে ওর কাছে অনেক ভালো লাগে। ও নাওমির কাছে এই প্রথমবার এই গ্রহের কোনো কিছুর সম্পর্কে তারিফ করা শুরু করে। আর তখনই একটি জোনাকি পোকা ওর সামনে উড়ে আসলে জোনাকি পোকাটি লাল হয়ে যায় এবং ওকে অ্যাটাক করে বসে। এত ছোট পোকা হওয়া সত্ত্বেও সেই পোকাগুলোর ক্ষমতা ছিল অনেক এবং সেগুলো খুব ফোর্সের সাথে ওকে অ্যাটাক করে ওকে সামনের দিকে তাড়িয়ে দেয়। আর তখন অ্যান্ডি আবারও একটি আকস্মিক ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায় এবং বুঝতে পারে ওর আশেপাশে কিছু একটা ঘুরে বেড়াচ্ছে। একটি স্যান্ড ওয়ার্ম মাটির নিচ থেকে উঠে এসে ওর পায়ে কামড় দিয়ে ধরে এবং একটু একটু করে ওকে আস্ত গিলে ফেলা শুরু করে। নাওমি তখন অ্যান্ডিকে বলে, তুমি তোমার সন্তানের কথা মনে করতে থাকো এবং নিজের মধ্যে সাহস ধরে রাখো। অতিরিক্ত ফোর্স বলের জন্য অ্যান্ডি যখন অজ্ঞান হয়ে যাবে, ঠিক তখনই অ্যান্ডি সেই এআই লিওনার্ডকে বলে একটি হার্ট অ্যাটাকের শট রেডি করার জন্য। হার্ট অ্যাটাকের সেই শক দেওয়ার সাথে সাথেই স্যান্ড ওয়ার্মটি অ্যান্ডিকে ছুঁড়ে পেটের মধ্য থেকে বাইরে বের করে ফেলে দেয়। খানিক সময়ের মধ্যেই স্যান্ড ওয়ার্মটি যখন অ্যান্ডিকে আবারও অ্যাটাক করবে, তখন অ্যান্ডি সেখানে থাকা একটি গর্তের মধ্যে ঢুকে যায়। কিন্তু অ্যান্ডি নিজেও জানে না যে সেই গর্তের মধ্যে ভয়ানক সেই এলিয়েন জোনাকি পোকা হাজার মাত্রায় ঘর বেঁধে রেখেছিল। সেই গর্তের মধ্যেই
জোনাকি পোকাগুলো ওকে আবারও আক্রমণ করা শুরু করে এবং ও নিজের জীবন বাঁচানোর জন্য খুব দ্রুত সামনের দিকে এগিয়ে গেলে সেই গর্ত থেকে বের হয়ে আবারও সেই গ্রহের মাটির দেখা পায়। লিওনার্ডের কাছ থেকে ও জানতে পারে যে ওর অক্সিজেন লেভেলের সাথে ও নিজেদের সেই এয়ারশিপে খুব দ্রুত পৌঁছাতে পারবে, কিন্তু নাওমির কাছে পৌঁছাতে গেলে ওর চান্স অনেক কম। এটা জেনেও ও নাওমিকে বাঁচানোর জন্য নাওমির স্লিপিং পডে চলে আসে, কিন্তু ততক্ষণে ওর অক্সিজেন কমে 1% হয়ে যায় এবং ও অজ্ঞান হয়ে যাবে। এরকম অবস্থায় বহু কষ্ট করে ও নাওমির পডের মধ্যে ঢুকে আসে এবং সেই পডের অক্সিজেন ব্যবহার করে নিজেকে বাঁচিয়ে ফেলে। এরপরেই অ্যান্ডি চেষ্টা শুরু করে দেয় কিভাবে নাওমির আটকে থাকা পা ছুটিয়ে দেয়া যায় এবং বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর ও নাওমির সেই আটকে থাকা পা ছোটাতে সক্ষম হয়। ওরা দুজনই এরপরে একটি শান্তির নিঃশ্বাস ফেলে এবং তখন গিয়ে নাওমি ওকে বলে বসে যে এই মুহূর্তে আমাদের দুজনের মাঝে এই কাচের দেয়াল না থাকলে আমি তোমাকে চুমু দিয়ে দিতাম। অ্যান্ডি সেই কথাটি শুনে হেসে দেয় এবং বলে, অবশ্যই, কারণ আমি এত দূর থেকে তোমার সাথে দেখা করতে এসেছি যেহেতু। ওরা সেই স্লিপিং পডের বাহিরে বের হয়ে আসে। নাওমির পায়ে আঘাত লাগার জন্য নাওমির পা বেঁধে দেয় অ্যান্ডি, আর নাওমি তখন গিয়ে ওর পায়ের ব্যথা থেকে কিছুটা মুক্তি পায়। অ্যান্ডি জানতে পারে যে নাওমির শরীরে থাকা পোশাকের মধ্যে এক ধরনের মেডিকেল সার্ভিস দেয়া আছে, যার কারণে নাওমি এখন পর্যন্ত বেঁচে থাকতে পেরেছে, যেটা কিনা অ্যান্ডির শরীরের পোশাকের মধ্যে নেই। পাশাপাশি ডিওয়াইনের নিয়ে আসা সেই বন্দুক যেটি অ্যান্ডি ব্যবহার করতে পারছে না, সেটাও নাওমির হাতে সুন্দরভাবেই চলছিল। এসব জানতে পেরে অ্যান্ডির মন খারাপ হয়ে গেলে নাওমি তখন গিয়ে অ্যান্ডিকে ধন্যবাদ জানায় ওর জীবন বাঁচানোর জন্য এবং অ্যান্ডির মন ভালো হয়ে যায়। তখনই ওরা লক্ষ্য করে চারিদিক থেকে এলিয়েনরা ওদেরকে ঘিরে ফেলেছে। ওরা দুজন একসাথে সেখান থেকে পালানো শুরু করে এবং ওরা দুজনই নাওমির একই অক্সিজেন ব্যাগ ব্যবহার করছে। ওরা বেশ কিছু দূর পালানোর পর দেখতে পায় এলিয়েনরা ওদের খুব কাছাকাছি চলে এসেছে, এমনকি ওরাও ওদের ভেগে যাওয়া সেই এয়ারশিপের অনেক কাছাকাছি পৌঁছে গিয়েছে। যে পাইপটি ওদের দুজনের অক্সিজেন ব্যাগের সাথে বেঁধে রাখা ছিল সেটির জন্য ওরা সেখানে আটকা পড়ে যায়। নাওমি তখন ফ্লেয়ার গান ছুঁড়ে মারলে লক্ষ্য করে যে এলিয়েনগুলো সেই ফ্লেয়ারের আলো ফলো করে ওদের থেকে দূরে সরে যাচ্ছিল এবং নাওমি বুঝতে পারে যে এলিয়েনগুলো আলোতে আকর্ষিত হয়। সেই সুযোগকে কাজে লাগিয়ে ওরা খুব দ্রুত দৌড়ে সেখান থেকে ওদের সেই ভেঙে যাওয়া এয়ারশিপের মধ্যে ঢুকে আসে এবং নাওমি চেষ্টা করতে থাকে দরজাটিকে বন্ধ করে দেওয়ার। যে এলিয়েনটি ওদের খুব কাছাকাছি চলে এসেছে সেই এলিয়েনটি ওদেরকে অ্যাটাক করার মুহূর্তেই দরজাটি আটকে গিয়ে এলিয়েনটি সেখানেই মারা যায়। আর একটি এলিয়েনকে মারতে পেরে অ্যান্ডি আনন্দে আত্মহারা হয়ে পড়ে এবং ভয়ানক আওয়াজের মাধ্যমে ওরা বুঝতে পারে যে এলিয়েনগুলো সেই এয়ারশিপের মধ্যে ঢুকে আসার রাস্তা খুঁজে বেড়াচ্ছে। ওরা বাঁচার জন্য কি করবে এটা ভাবতে ভাবতেই সেখানে ওরা এমন একটি কার্গো হোল্ড সেকশন খুঁজে পায় যার মধ্যকার আবহাওয়া মানুষের বেঁচে থাকার জন্য একেবারেই পারফেক্ট ছিল, কিন্তু ওদেরকে শুধুমাত্র সেই কার্গো হোল্ড সেকশনে ঢোকার জন্য মাধ্যম খুঁজে বের করতে হবে। কিন্তু তার পাশেই ওরা মানুষের রক্ত দেখতে পায় এবং বুঝতে পারে যে এলিয়েন সেই মৃতদেহকে সেইখান দিয়ে টেনে নিয়ে গিয়েছে। না চাওয়ার শর্তেও ওরা সেই রক্ত ফলো করে সামনে এগিয়ে এসে দেখতে পায় মানুষদের শরীরের খেয়ে ফেলা অংশগুলোকে এলিয়েনরা এক জায়গায় জড়ো করেছে। তখনই ওদের সামনে একটি এলিয়েন এসে ডিওয়াইনের শরীরটাকে পেট থেকে বের করে সেখানেই ফেলে দেয়। এটা দেখে ওরা ভয়ে লুকিয়ে পড়ে। এলিয়েনটি সেখান থেকে চলে যাওয়ার পরেই ওরা সেখান থেকে পালানোর সময় এলিয়েনদের কুইন সেখানে চলে আসে এবং এলিয়েন সৈন্যদের রেখে যাওয়া সেই খাবারগুলো থেকে খাবার খাওয়া শুরু করে। ভুলবশত নাওমি একটি আওয়াজ করে বসে এবং এলিয়েন কুইন ওদেরকে আক্রমণ করলে অ্যান্ডি ভয় পেয়ে নিজেদেরকে একটি এয়ারলক সেলের মধ্যে বন্দি করে ফেলে, যেটা শুধুমাত্র বাহির থেকেই খোলা সম্ভব। একদিকে এলিয়েন কুইন সেই দরজা ভাঙার চেষ্টা করতে থাকে আর অপরদিকে অ্যান্ডি চেষ্টা করতে থাকে অন্য প্রান্তের দরজাটি ভেঙে ফেলার।
কিন্তু নাওমি ওকে অনেক বুঝিয়ে নিজের পাশে নিয়ে এসে বসায় আর বলে, তোমার এখন থামতে হবে, কারণ আমাদের হাতে আর কোনো রাস্তা নেই। অ্যান্ডি লিওনার্ডের সাহায্যে ওর একটি পুরাতন মেমোরি ভিডিও প্লে করে দেয়, যেটা ওর পরিবারের ছিল। তখন গিয়ে আমরা জানতে পারবো যে অ্যান্ডির পরিবার মানে ওর স্ত্রী এবং সন্তান একটি কার অ্যাক্সিডেন্টে মারা গেছে, যার জন্য ও সবসময় নিজেকেই দোষারোপ করেছে। কিন্তু নাওমি ওকে অনেক বুঝিয়ে ওর মন শান্ত করে। নাওমি ওকে বলতে থাকে, তুমি যদি ভেবে থাকো তোমার জন্য তোমার পরিবার মারা গেছে, তাহলে তুমি ভুলে যেও না যে আমি এখন শুধুমাত্র তোমার জন্যই এখানে বেঁচে আছি, নয়তো আমি মারা যেতাম। নাওমি কান্না করে দেয় এবং ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরে। তখনই নাওমি লক্ষ্য করে যে অ্যান্ডির কাঁধে সেই এলিয়েন জোনাকি পোকার এক গুচ্ছ বাসা ছিল। এলিয়েনটি ততক্ষণে সেই দরজা ভেঙে ভিতরে ঢুকে আসে, আর সাথে সাথেই অ্যান্ডির মাথায় একটি আইডিয়া চলে আসে। অ্যান্ডির আদেশে নাওমি সেই জোনাকি পোকার গুচ্ছটিকে এলিয়েনের মুখে ছুঁড়ে মারে। এক ঝাঁক জোনাকি পোকা একসাথে এলিয়েনটাকে কামড়ানো শুরু করে। এই সুযোগকে কাজে লাগিয়ে নাওমি সেই এয়ারলক সেক্টরের দরজা খুলে দেয়। ওরা খুব দ্রুত দরজার অপর প্রান্তে চলে যায় এবং অ্যান্ডি চেষ্টা করতে থাকে দরজাটিকে লাগিয়ে দেওয়ার, কিন্তু এলিয়েনদের কুইন দরজাটি লেগে যাওয়ার আগেই সেখানে ঢুকে পড়ে। এলিয়েনটি যখন ওদেরকে আবারও অ্যাটাক করবে, অ্যান্ডি একটি বন্ডিং স্প্রে গান ছুঁড়ে মারে সেই এলিয়েনের মুখের মধ্যে। এই সুযোগে ওরা পালানোর চেষ্টাও করে, কিন্তু এলিয়েনটি আবারও ওদের কাছে চলে আসে এবং অ্যান্ডিকে রেখেই নাওমির পিছু করা শুরু করে। অ্যান্ডির মাথায় আরেকটি নতুন আইডিয়া চলে আসে এবং অ্যান্ডি নাওমিকে বলে এলিয়েনটাকে ব্যস্ত রাখার জন্য। যখন অ্যান্ডি বলবে, তখন যেন নাওমি এলিয়েনটাকে জায়গা মতো নিয়ে আসে। এলিয়েনটা নাওমিকে আঘাত করে ছুঁড়ে ফেলে দেয়, আর ঠিক সেই একই মুহূর্তে নাওমির আদেশে অ্যান্ডি সেই জায়গার সব লাইটগুলোকে বন্ধ করে দেয়। যেহেতু এলিয়েনগুলো লাইটের মাধ্যমে আকর্ষিত হয়, তাই এমনটা করা হয়েছে। এলিয়েন তখন অন্ধকারের মধ্যেই নাওমিকে খুঁজতে থাকে, আর নাওমি নিজের জীবন বাঁচানোর জন্য একটি কাচের বক্সের মধ্যে ঢুকে যায়, যেই কাচের জন্য এলিয়েন নাওমিকে আর দেখতে পায় না এবং এলিয়েনটি সেখান থেকে সরে যায়। অ্যান্ডি সেখানে থাকা একটি স্লিপিং পডের মধ্যে ঢুকে আসে এবং এআই প্রোগ্রাম লিওনার্ডের সাহায্যে সেই স্লিপিং পডটিকে চালু করে। নাওমি কিছু SOS লাইট ব্যবহার করে সেই এলিয়েনটাকে অ্যান্ডির দিকে নিয়ে আসে। এআই লিওনার্ড অ্যান্ডিকে বলতে থাকে যে এই পডের মধ্যে কোনো ধরনের ক্রাশ সেফটি সিস্টেম রাখা নেই, যার জন্য অ্যান্ডির মৃত্যু ঘটতে পারে। সবকিছু জেনেও অ্যান্ডি সঠিক সময়ের অপেক্ষা করতে থাকে এবং এলিয়েন যখন ওর সামনে চলে আসে, ঠিক তখনই ফুল স্পিডের সাথে সেই স্লিপিং পডটিকে চালিয়ে অ্যান্ডি এলিয়েনের উপরে এসে ক্রাশ করে, আর এলিয়েন কুইন সেখানেই মারা যায়। সেই মুহূর্তে অ্যান্ডি শুধুমাত্র সেই অ্যাক্সিডেন্টের কথাই ভাবতে থাকে, যেই অ্যাক্সিডেন্টের মাধ্যমে ও নিজের স্ত্রী এবং সন্তানকে হারিয়েছে। নাওমি কান্নায় ভেঙে পড়ে এবং চিৎকার করে বলতে থাকে, অ্যান্ডি তুমি ফিরে এসো, আমার তোমাকে প্রয়োজন, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। নাওমি বেশ কিছুক্ষণ কান্নাকাটি করার পর অ্যান্ডি আবারও জ্ঞান ফিরে পায়, আর নাওমি তখন আনন্দে আত্মহারা হয়ে যায়। অনেক বড় একটি আলো দেখতে পেয়ে ওরা সামনে এগিয়ে গিয়ে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের ব্যাগ দেখতে পায় এবং আরও দেখতে পায় অনেক সুন্দর একটি সূর্য সেই গ্রহকে আলো করে দিয়ে সকাল এনে দিয়েছে। এরপরে ওরা দুজন দুজনের প্রতি ভালোবাসার অনুভূতি প্রকাশ করে আর দুজন দুজনের কাছাকাছি চলে আসে। পৃথিবী থেকে ওদের কাছে সাহায্য পৌঁছাতে 18 মাসের সময় লাগবে। এই 18 মাস ওরা সুন্দরভাবে এই ভেঙে যাওয়া এয়ারশিপের মধ্যে থাকা খাবার এবং অক্সিজেনের মাধ্যমে পার করে দিতে পারবে, আর এর মাধ্যমেই আমাদের এই অসম্ভব সুন্দর অসাধারণ মুভিটির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।